কিচ্ছু বলবে না, ভালোবেসে বলে আই হেট ইউ বল, এটা মারবো, আই হেট ইউ, আই হেট ইউ, আই লাভ ইউ টু। আমি পার্সোনালি আমাদের এই লাভ স্টোরিটাকে বলতে এত ভালোবাসি, মানে আমার এত ভালো লাগে না যখন কেউ ইন্টারেস্ট নিয়ে শুনতে চায়, বলতো ভাই, বিকজ আর 5টা লাভ স্টোরির থেকে অনেকটা আলাদা তোমার। বিরক্তিকর, আমার সবসময় বিরক্ত করে মারে, ভুলে যায়। ও ওই দিন ওইটা হয়েছিল, তুমি ভুলে গেলে তো? কথা বলেছি শান্তন দা, তুমি না আমাকে, এই যে শান্তন দা বলেছি, হ্যাঁ ঈশান ফার্স্ট ডে 23rd মার্চ। আচ্ছা আয়নার ডোনার কেমিস্ট্রি দেখে একটু শুনি। কোনটা? তো মানে সেই মানে এমনি নরমালি চিপচিপ বর্ষা পানি দেখে? না না, শুধু ওটা বলছে না, আয়নার ডোনার কেমিস্ট্রি, আমাদের কেমিস্ট্রি। তখন কি মনে হয়েছিল? এটা জিজ্ঞেস একটু শুনি। দেখো, অভিনয়ের জগৎ, ওটা একটা রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে ডিফারেন্স আছে। মানে আমি অতটাও মানে এইসব ব্যাপারে অত ওভার পজেসিভ তো নয়, পজেসিভ সবাই হয়। দেখছে কামড়ায়, ওটা শরীরে অনেক দাগ আছে। জয়ডেন, আমি এখানে কামড়াই, মানে যখন গাড়ি চালায় মাথা গরম হয়ে গেছে, ধরো এতক্ষণ কেন বসে আছি, আমি লং ড্রাইভে নিয়ে যায় তো মাথা খারাপ হয়ে যায় আমার, তখন এখানে কামড়ে দাগ করে ফেলেছি। ও আমাকে দেখায় কেমন দাগ, এখানে কামড়াই, তারপরে একদিন এই আঙুলটা নাড়াতে পারছে না, হয়তো ভেইনে কোথাও লেগেছে, আমি চলে যাচ্ছি। শাহরুখ আর কাজলের একটা বাচ্চা, সেইটাই শাহরুখ কাজল দিয়ে আয়নও বলতো। হ্যাঁ, তো এবার দ্য থিং ইজ, আমি ওকে আজ অব্দি আয়নার আমার ক্লিপ পাঠাই আর বলি দেখো অ্যাক্টিংটা এই পার্টটা দেখো, ওই পার্টটা দেখো। হ্যাঁ, কাল রাতে লাস্ট মেসেজ হতে, হ্যাঁ জেলাস, বুঝতে পেরেছি, চোখ দেখলে বোঝা যাচ্ছে। এই আমার চোখে আমি চশমা, দেখো চোখ থেকে চশমা, বলছি কালকে রাতেও পাঠিয়েছে। আরে কথা তো সত্যি পাঠিয়েছে, মানে ওটা জাস্ট কোইন্সিডেন্স। তুমি খুব বাজে। দাদাটাকে ছাড়ো, দাদাটা ওই যে বলে ফেলেছি না দাদা, তারপরে দাদাটা মানে আর ছাড়তে পারলাম না। আমি ওকে একদিন বললাম, ও আমাকে বললো যে এখনো দাদা কেন, আমি বললাম যে দাদাটা আমার ভালোবাসার ডাক হয়ে গেছে। একটা ব্যাপার আছে যে কোনো ছেলে আমার সঙ্গে বেশি ফ্রেন্ডলি হতে গেলে আমি কিন্তু বাধা দিই, আমার খুব ইডিয়টিক ফিল হয় বা ইরিটেটিং লাগে। সে যদি আমার কো অ্যাক্টর হয়, তার সাথে ভালো বন্ডিং হয়ে যায়, সেটা আলাদা কথা, তখন সে আমার, কিন্তু তাছাড়া আমি কারোর সাথে মিশি না, আমার বন্ধু বান্ধবও নেই 2-3টে ছাড়া। তো ও কি করেছে, আমাকে রাতে ফোন করছে, না দিদা এই দিকটা আর গড়তে পারতো না, আমি আফটার 30 বিয়ে করতে চাই না, আমি একটা ভালো বয়সে বিয়ে করতে চাই, তো সেই জন্য আমি সময়টা দিয়েছি যাতে এই দিকটা ঠিক হয়। এবার কথাবার্তা বলে আমরা ঠিক করবো। আর কাকু হচ্ছে ভীষণ স্ট্রিক্ট, আমাকে যাত্রার হাতে তুলে দেবে না, অ্যান্ড সেই জন্য আমার বন্ধু বান্ধব না, আমার ভাই আছে, বাট ভীষণ স্ট্রিক্ট আমাকে নিয়ে। হ্যাঁ, তো আমার কাকু আর আমরা একসাথে থাকি, তো আমাকে একদমই না, মানে বাবার শুধুমাত্র আমাকে নিয়ে পজেসিভনেসটা নেই, বাবার চান্দা কাকার ওদের অনেকটা একটু নাকুচু ব্যাপারটাও আছে, তো একটু প্রাউডও ফিল করে আমাকে নিয়ে। হ্যাঁ, সেই জন্য এইবার আমি বুঝিনি, বিকজ ওর যা ক্যাটাগরি সেটা দেখেই আমি ওকে বলেছি যে তুমি যেতে পারো বাবার কাছে, বিকজ আমি ওর সবটাই জেনে নিয়েছি, সব কিছু, সে তুমি ফিজিক্যালি ফিনান্সিয়ালি যাই হয়ে থাকবে কেন অ্যাজ আ পার্সন হিসাবে। কিন্তু বাবারা যে এরকম করবে আমি বুঝতে পারিনি। বাবা আর কাকু মিলে রিল করা বোঝো, ওকে জিজ্ঞেস করে করে খুঁটি নাটি বিশ্ব ব্রহ্মাণ্ড সব জিনিস জিজ্ঞেস করেছে, কতটা ওর নলেজ আছে। আমি জাস্ট 1 সেকেন্ডের জন্য খালি ওর দিকে আমি তাকাতে পেরেছি। আমি কিন্তু একদিন বলেছিলাম তুমি এই ভুলটা কি বিমারি, তুমি কিন্তু ফালতু কথা বলো না। আমি রোজ ওকে বলি তুমি এত, এটা পুরো গাজনি। আমি রোজ ওকে বলি তুমি খুব সুন্দরী, কথা বলে ওটা তুমি আর ছেলে আমার সুন্দর, তুমি বাদ দিয়ে শান্তন দা, তুমি বাদ দিয়ে আমার ভাই, আমি রোজ আজকে বলেছি তোমাকে সুন্দর। হ্যাঁ, আমি চেয়েছিলাম যে বিয়ের পরে যাতে ওয়াইফ যাতে না মনে করে যে লোকের বাড়িতে গিয়ে থাকছে, সেই জন্য নিজে পছন্দ করে নিজের মতো সাজিয়ে বাড়িটা নেবে। ওই উত্তরটা ভালো লাগে না, বলো না বিয়ে করে নতুন বাড়িতে উঠবে। আমি এমনি তাকালাম, এরকম কপালে দুপুর হাত দেবে না, হয়ে যাবে। এই মুহূর্তে যার সাথে আড্ডা দিতে বসেছি সে সবসময় প্রাণবন্ত, হাসি খুশি, দেখলেই বোঝা যাচ্ছে এখনো সেই ইয়েটা রয়েছে, মানে ডায়মন্ড ডোনা। কিন্তু যার সাথে প্রথমবার, মানে ভালোবাসার মানুষের সাথে সায়ন্তন, তাই তো প্রথমবার আড্ডায়, কেমন আছো আগে বলো? আছি, ভালোই আছি।
যবে থেকে ও এসছে আরো ভালো আছে। বিরাট বড়। হ্যাঁ, আমিও ভীষণ ভালো আছি। আসলে এরকম ব্রেক আমি আগে পাইনি তোমার সিরিয়ালে আসার পরে। তো এই ব্রেকটা সত্যি আমার দরকার ছিল লাইফে, বিকজ না হলে এত কিছু গোছানো হতো না। ভীষণ এনজয় করছি, মানে রোজ ঘুরতে যাই, রোজ খাই, খেয়ে মোটা হচ্ছি। আসার সময় দেখছিলাম হ্যাঁ অফ ক্যামেরা, আচ্ছা এরকম ডিরেকশন কেউ সবসময় দেয়? মানে ছবি তোলা থেকে শুরু করে পুরো একেবারে বলছে ডিরেকশন দিচ্ছে, এটা করো সেটা করো, মানে সবসময় এরকম শাসনে রাখে? না শাসন নয়, শি নিডস এভরিথিং, শি নিডস পারফেক্ট, ওর লাগবে। আর ও প্রফেশনাল লাইফে ওরকমই ছিল, তো পার্সোনাল লাইফে অনেকটাই ওরকম। অগোছালো হতে পারে, বাট পারফেকশনটা ওর সব কিছুতে দরকার। তো যেটা ওর কাছে পারফেক্ট মনে হয় আমার কাছেও পারফেক্টই মনে হয়, মতামত কিছু আমাকে নেই। নিয়ে নাজেহাল অবস্থা শান্তনদার, নাজেহাল অবস্থা, মানে পারে না। কারণ এরকম লাইফ তো ও আগে কাটায়নি না, এত মানে এইটা করো ওটা করো সেটা এরকম হচ্ছে না। ও বলতো তোমার সাথে রিলেশনে আসার আগে আমি ভাবতাম যে আমি খুব ভালো ফটো তুলি, তোমার সাথে রিলেশনে আসার পর মনে হয় আমি জঘন্য ফটো তুলি। হ্যাঁ মানে তুমি এমন আমাকে এরকম করো, কনফিডেন্স ল্যাক করে যায় আমার। হ্যাঁ ও বকাঝকা দিচ্ছে, কেন এটা এত মাথায় এত স্পেস কেন, কেন এরকম হ্যান ত্যান। তো এইভাবেই চলছে। না বকাঝকাও সবাইকে দেয়, হ্যাঁ ওটা আমি দেখেছি। পৃথিবীর এমন কোনো মানুষ নেই যে ওর বকা থেকে বাঁচতে পারে। সবার আগে চেনে, সবাইকে বকা দিয়ে খুব ভালো, সবাইকে বকা দেয়। ডিরেক্টর থেকে শুরু করে সবাইকে। বকা দেওয়াটা যদি বন্ধ হয়ে যায় না, তাহলে জানবে তোমার সঙ্গে সম্পর্কটা খারাপ হয়ে গেছে, ঠিক নেই, কিছু প্রবলেম হচ্ছে মনের মধ্যে। ওই জন্য আমি শুরু করি যে তুই কখন জ্বালাবি আমার, তখন ওটা মিস হয়ে যাবে। হ্যাঁ এক্স্যাক্টলি। না এরকমই থাকে। বকাঝকা সবই শুনবো, কিন্তু আগে শুনি আলাপ পর্বটা কিভাবে হলো, মানে দুজনের মানে পরিচয় পর্বটা একটু শুনি কিভাবে। কে বলবে, আমি না তুমি? আমি বলতে চাচ্ছিলাম কে বলবে, আমি না তুই। সেইবার তো প্রত্যেকবার আমি চাপিয়ে দিতাম, মনে করে তুই বল তুই কি করবি? পরিচয় দেখো, প্রথমে চেনাটা ওকে আমাকে প্রায় 7 বছর, মানে আই নো হার সিন্স 2017-18। আর তারপরে পরিচয়টা কোনোদিনই হতে পারেনি, চেষ্টা করেছিলাম। দেখা একটা কমন ফ্রেন্ডসদের একটা ট্রিপে দেখা, অ্যান্ড সেখানে বাই ডিফল্ট বাই চান্স আমি মানে টপকে যাই আমি ওই বলছি গ্রুপে। টপকে যাই মানে আমার আমি আসার বলছি, কোনো কথা ছিল না। না আমি বলছি মানে আমার তো একটা ঘোরার একটা ব্যাপার স্যাপার আছে যে ঘুরবো, চলো এটা লাস্ট ট্রিপ হবে, এটা ঘুরে আমি আরেকটা কাজ শুরু করব। তো আমি আমার একটা বন্ধুকে বলি যে ও হচ্ছে মেল ফ্রেন্ড, আমার সাথে আমার ফিমেল রিয়া ওরা ছিল। তো আমার মেল যে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তাকে আমি বলি যে শোন না, তুই তাহলে এক কাজ কর, তুই তোর 2টো বন্ধুকে নে। তখনও 2টো বন্ধুকে বললো যে আমার এই 2টো বন্ধু। আমি বললাম প্রোফাইল পাঠা, আমার যদি ওকে দেখতে ভালো লাগে তো হ্যাঁ বলবো। মানে দেখতে বোধহয় ভালো লেগেছিল। আরে বলছি তো বাবারে, উফ। তখন 2টো প্রোফাইল পাঠা, একটা সায়ন্তনদার আর একটা কোন কি যেন একটা নাম ছিল, সায়ন্তনদা বলা হয়। হ্যাঁ এটা বলছি পরে বলছি পরের গল্প আছে। তো এবার 2টো পাঠিয়েছিল, ওরটা আমি বলেছিলাম ঠিক আছে একে ওকে করা যায়, আমি কিন্তু চিনি না, ওকে করা যায় ঠিক আছে চলো আমাদের সাথে হয়তো মিলবে ঠিলবে, চলো চলে যাবে। আরেকজন আমি তাকে মানে বলছিলাম না 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 তুমি নামটা বলে ফেলোনি? না বলিনি বন্ধু আছে বলি না আমি মানে ভালো হয়তো বাট আমার পছন্দ হয়, বাট একটু বেশি হয়েছে, তারপরে বেশি হয়নি, ঠিক আছে চলো চলবে। তো আমি ঈশানকে বললাম, তখন ঈশান কথাবার্তা বললো, ওকে বললো। এবার ও আমাকে 7 বছর ধরে চেনে, আমি সেটা জানি না। ইভেন ও নাকি 2.5 বছর ধরে আমাকে লাইক করে, তার আগে সেটা তো আমি জানিই না, ঠিক আছে? মানে ফেসবুকে ও আমাকে দেখে ফেকে, প্লাস আমি তো অভিনয় হ্যাঁ তো আমি তো আরে আমি চোখে দেখিনি, তার অনেক গল্প শুনেছি। না হ্যাঁ, বিকজ আমার যে মেল ফ্রেন্ডটা ছিল সে আমার বেস্ট ফ্রেন্ড ছিল, তো তার বন্ধুও ছিল, তো তার সঙ্গে আমি খুব ঘুরতে যেতাম। সেই জন্য ও খালি ট্র্যাকে রাখতো, কি রে আজকে বেরিয়েছিস ডোনার সাথে, কি রে একটু ছবি পাঠা না, এরকম রাখে ও করতো, আমি সেটা জানি না। তো এটা কোইন্সিডেন্টলি ইভেন ও সেই আমার মেল বেস্ট ফ্রেন্ডটাকে বলেওছে যে আমাকে ডোনার সাথে একবার দেখা করিয়ে দিবে। ও বলেছে না ভাই ও কার সাথে এসব এইভাবে দেখা করে না, উইচ ইজ ট্রু, আমি করি না। তো যাই হোক, তো কোইন্সিডেন্টলি আমি অ্যাপ্রুভ করে দিলাম। আমি এটাও বলেছিলাম যে তুই একটা কাজ কর, তোরা যেখানে দেখা করতে যাচ্ছিস আমাকে বলে দে, আমি দূর থেকে দাঁড়িয়ে থাকবো মুখে মাস্ক পরে, যাতে কেউ বুঝতে না পারে। মানে ওকে সামনে থেকে একবার দেখতে চেয়েছে, তো সেটা যাই হোক ও অ্যালাউ করেনি। এবার আমরা
ফাইনালাইজ হয়ে এবার আমরা একটা কফি শপে মিট করেছি। তো এবার কোথাও একটা ঘুরতে যাব। আমার যতই এরকম, আমি একটু ইন্ট্রোভার্ট, আমি অত বেশি কারোর সাথে মিলে ঝুলে কথা বলি না। যাকে পছন্দ হয়ে যায় বন্ধু হিসেবে তার সাথে তো ছেড়েই দাও, তুমি তো জানো। তো আমি ভাবলাম যে না, একটা ট্রিপে যাচ্ছি, ও যদি অকওয়ার্ড ফিল করে কি হবে, চলো কথা বলি। বলেছি শান্তন দা তুমি না আমাকে, এই যে শান্তন দা বলেছি, হ্যাঁ ঈশান ফার্স্ট ডে 23rd মার্চ, হ্যাঁ অন্যদিকে মুখ ঘুরে যাই হোক। তো আমি তো বুঝতে পারছি ও আমাকে একটা জিনিস কি একটা দিতে যাচ্ছিল, ফ্রেঞ্চ ফ্রাই বা কিছু। আমরা 4 জন মিটিং করছিলাম, হাতটা কাঁপছে এইভাবে। আমি বললাম তোমার হাত কি কাঁপে? এগুলো অন ক্যামেরা বলার দরকার আছে? এই জন্য তুমি আজকে ভান্ডা ফোড়নে গেলে, আমি তো কিছু ফোড়তেই পারবো না। ওর ভান্ডা নেই, কি ফোড়বে? ভান্ডা নেই না, বাইরে গিয়ে আমারটা যেটা তুমি ফোড়বে সেটা তো মাছ বলো না। তারপরে আমি হাত দেখে কাঁপছে, কোন ফ্রেঞ্চ ফ্রাইজে কি দিয়ে যাচ্ছে এরকম করে কাঁপছে। বললাম তোমার হাত কি কাঁপে গো? বলছে না না আমার একটু প্রবলেম আছে। তখন প্রবলেম বললে না একটু প্রবলেম আছে। আসলে যাকে ভালো লাগে সে সামনাসামনি তার একটু নার্ভাস হবে না? আরে তোমরা একটা অক্ষয় কুমারের মুভি বেরিয়েছিল দেখেছিলে, অ্যাকশন রিপ্লে? অ্যাকশন রিপ্লে অবশ্য মনে নেই তো, পারলে একবার দেখবে। ওতে ঐশ্বরিয়া রায় আছে, ওপর থেকে অক্ষয় কুমার বিশাল বড় হিরো, গাড়ির ওপর থেকে দেখাচ্ছে এরকম হিরোগিরি করছে, পাটা এরকম ভাবে কাঁপছে ভেতর থেকে, বিকজ ওর সামনে কে আছে? ঐশ্বরিয়া রায় আছে। তো ওইটা এবার আমি তো তখন আমাকে আমার ওই মেল বেস্ট ফ্রেন্ডটা আসার আগে আমাকে বলে দিয়েছে যে এই ছেলেটা আমাকে লাইক করে। তা আমি ভেতরে ভেতরে তো জানি কেন হাত কাঁপছে, আমি তো এরকম মজা নিচ্ছি আর ইচ্ছে করে দাদা ডাকছি, শান্তন দা কি করবে, মেনে নিতে হয়েছে। তো প্ল্যানিং প্লটিং হলো, এবার বাড়ি গেলাম। এবার আমার একটা ব্যাপার আছে যে কোনো ছেলে আমার সঙ্গে বেশি ফ্রেন্ডলি হতে গেলে আমি কিন্তু বাধা দিই, আমার খুব ইডিয়টিক ফিল হয় বা ইরিটেটিং লাগে। সে যদি আমার কোঅ্যাক্টর হয়, তার সাথে ভালো বন্ডিং হয়ে যায়, সেটা আলাদা কথা, তখন সে আমার। কিন্তু তাছাড়া আমি কারোর সাথে মিশি না, আমার বন্ধু বান্ধবও নেই 2-3টে ছাড়া। তো ও কি করেছে, আমাকে রাতে ফোন করছে। কেন ফোন করছে? ওখানে গাড়ির জন্য, মানে গাড়ির কথা বলার জন্য আমার সাথে ডিসকাস করবে। আমি আমার ওই মেল বেস্ট ফ্রেন্ডটাকে ফোন করে, ইভেন রিয়াকে ফোন করে বলি যে এই কি রে, আমাকে ফোন করে এরকম করে কথা বলবে কেন, একটু সামলে নে তো, আমার কিন্তু এসব একদম ভালো লাগে না বলে দিলাম। বেশি নাকি বসতে দিলে শুতে চাইছে নাকি, এরকম অনেক কিছু বলেছি, অনেক কিছু বলেছি। তো তারপরে যখনই আমাকে ফোন করতো তখনই আমি ওদেরকে কনফারেন্সে নিয়ে নিতাম এই ব্যাপারটা। জানতো কনফারেন্সে গিয়ে হা রিয়া দেখ না শান্তন দা আছে ফোনে, এক্ষুনি ফোন করেছে, আর বেসিক্যালি ওর বাধা দেওয়ার একটা অভ্যেস আছে। হ্যাঁ, মানে ইভেন ইন দ্য বেস্টেস্ট অফ দ্য সিচুয়েশন শি উইল ট্রাই টু স্টপ সামহাউ, মানে ওর এটা পছন্দ যে কোনো জিনিসে একটা বাধা দিক। হ্যাঁ, তখন তো আর আমার না, তারপরে আস্তে আস্তে মজা লাগতে লাগে, মানে ও যে বলতে পারছে না বা কিছু, এটা আমার কাছে মজা। আমি তো জানি যে কে ও, এবার আমাকে বলে যাচ্ছে আমি একজনকে লাইক করি, এবার আমি বলছি আরে দাদা বলো না সে কে, আমি তোমাদের প্যাচ আপ করে দিচ্ছি, হ্যান ত্যান এইসব করতাম। তো দার্জিলিংয়ে গিয়ে সেখানে এবার ট্রিপটা হলো। তো সেদিন সকালে ঘুম থেকে উঠতে পারিনি। হ্যাঁ, আমি ফোন টোন করিনি, চল তখনও করিনি, পরেরটা বলছি আমি উঠতে পারিনি। দাঁড়া, ঘুম থেকে তো উঠতে পারোনি তুমি? কবে উঠতে পারিনি? দার্জিলিং এ না। আচ্ছা আমি বলছি, ঘুম থেকে উঠে গেছি। ঘুম থেকে উঠে রান্না করেছে, হ্যাঁ আমার জন্য রান্না করেছে, ও ইমপ্রেস করবে হয়তো, তারপরে ঘুমিয়ে গেছে। হ্যালো তখন আমি জিম যেতাম। ঘুমিয়ে ভালো জিনিসগুলোকে কিভাবে এরকম ভাবে বলছে গো? আছে দেখো, তোমার লাইফ পার্টনার যদি মজাই না পায় কোনো কাজটা করে, তাহলে কি তুমি কি তাকে খুশি? আমার কলকাপি এসছে, দেখছ তো বললাম। ঘুমিয়ে পড়েছে। আবার উবেরটা বুক করে আমরা প্রায় ডালহৌসি ক্রস করেছি, আমি, আমার মেল বেস্ট ফ্রেন্ড আর রিয়া। কি মেল রেস্টুরেন্ট? তখন কি বলবো, নামটা তো বলছি না। তো সেই বন্ধুটা ওকে ফোন করে, আমি বললাম যে ওকে ফোন কর, আমি করবো না। ফোন করে বলছে যে ভাই তুই এগিয়ে বসো, বলছে যে ভাই তুই কোথায় আছিস এখন? বলছে হ্যাঁ আমি বাড়িতে। ও তখন রিয়েলাইজ করলো যে উবেরটা যে ও বুক করে ঘুমিয়ে গেছে, উবেরটা আসেও নি, ক্যান্সেলও হয়ে গেছে। আর আমাদের 5:55-এর ট্রেন, তোমার বন্দে ভারত, আর তখন 5:20 বাজে নাকি? না 5টা
10-15, হ্যাঁ ওরা 5:20 বাজে। আর ও থাকে নিউ টাউনে, সেখান থেকে হাওড়ায় যেতে হবে। হ্যাঁ, আমি তো বলে দিয়েছি ঈশান বলে দে, দরকারও নেই, আর আমাকে যাতে মুখটাও না দেখায়। এবার ও তো মনে মনে জানে আমাকে লাইকিংটা তোর বেড়ে গেছে, ও কি করবে। এবার যাই হোক কোনোভাবে একটা উবেরে উঠেছে, ঈশান বুক করে দিয়েছে। তো ওঠার পর ও ওই উবেরওয়ালাটাকে বলেছে তুমি সবকটা সিগন্যাল ব্রেক করো। ওর দিদি IPS অফিসার, তো বলেছে আমার দিদি সামলে নেবে। তো এবার ওই উবেরওয়ালাটা কত কি করতে পারে, ও সব সিগন্যাল ব্রেক ফ্রেক করে আমরা তখন জানি যে ও আসতে পারবে না, আমরা ট্রেনে উঠে গেছি। তখন বাজে, আমরা যখন ট্রেনে উঠেছি তখন যখন ট্রেনটা ক্লোজ হবে আর কি, তার আগে আগে 5:53 বাজে। তখন ওর 5:50-তে আমি স্টেশনের সামনে কোথা থেকে একটা কুলি এসে আমার গাড়ির দরজা নিজেই খুলে আমাকে বললো বন্দে ভারত শিলিগুড়ি। আমি বললাম হ্যাঁ, আমি স্টেশনে কিচ্ছু চিনি না, আমি লাস্ট কবে ট্রেনে চেপেছি আমি জানিও না। ওকে দেখাচ্ছিল 6টায় ড্রপ করবে, হ্যাঁ, কিন্তু ড্রাইভারটা এত ভালো ছিল, সিগন্যাল ব্রেক করে সব করে চলে গেছে। একদম লাস্ট মোমেন্টে আমার লাগেজ তুলেছে। না, তখন বাজে 5:53। আমি দরজায় তাকালাম, রিয়াকে বললাম যে এরকম ফালতু ছেলে, আর আমার যে ওই বন্ধুটাকে বললাম যে এইসব ফালতু ছেলেকে জোটাস বলেই তোদের এরকম অবস্থা ট্রিপটা। যাই হোক 3জন মিলে, হ্যাঁ 3জন মিলেই আমরা এনজয় করব, চল করে না। আমি এরকম করলাম, দেখি এরকম টুপি ফুপি করে, হ্যাঁ বুঝতে পারিনি ওরকম, এখন থেকে একটু মোটাসোটা ছিল, এরকম ভাবে ঢুকছে। আমি বুঝতে পারিনি, রিয়া বললো ওই তো বাজে 5:54 না 5:55। মানে কোনোদিন সিনেমায় দেখেছো যে মানে হিরো বা কোনো একটা চরিত্র আর কি, সে তোমরা খাও না, ট্রেনটায় উঠছে, ট্রেনটা দরজাটা বন্ধ হওয়ার ধাক্কাটা আমার এরকম ভাবে লাগলো, মানে আমি এরকম ভাবে এক্স্যাক্টলি, ইভেন আমি কুলিটাকে টাকা দিয়েছি, বলছে আরো 100 টাকা, তাকে টাকাটাও দিয়েছি, আমি তো ট্রেনে পৌঁছে গেছি, আর কি আছে, উঠতে গেছি ধাক্কা খেয়েছি। আর ধাক্কাটা খাওয়ার পরে যখন ফার্স্ট মানে আমি হাঁপাতে হাঁপাতে যখন লেফট সাইডে তাকালাম, দেখলাম সবুজ রঙের চুড়িদার পরেও দাঁড়িয়ে। চুড়িদার মানে ওই দ্যাট ওয়াজ আ কট সেট, চুড়িদার জামা প্যান্ট গ্রিন কালার। তো ওটা ফিলিংসটা বোঝো, তাই বলে তুমি আমাকে চুড়িদারে দেখবে, ওটাই তো ভালো লাগে দেখতে। তো এবার তখন যাই হোক হলো, এবার সেই ট্রেনের মধ্যে আমি ধরো আমার ওই বন্ধুটাকে বলছি তোর ভাল লাগছে না, একটা আইসক্রিম দেয় না কিছু না, এরকম করছি, কোথার থেকে কি আইসক্রিম নিয়ে চলে এলো। আমার বন্ধুটা বলছে এই তো তোর ব্লিঙ্কিট চলে এসছে, এইসব করছে। তো এরকম করে ইমপ্রেস করার চেষ্টা করছে। পাহাড়ে উঠতে উঠতে গাড়িতে ভীষণ ইরিটেট, মানে মেসেজ করছিল আমাকে। আমি তো এতদিন ধরে নাটক করেছি যে ও তুমি যে মেয়েটাকে পছন্দ করো, বলো না দাদা, বলো না, আচ্ছা আমি বলে দেবো, একটু ছোট বোন হিসেবে বলো, এরকম করে বলতাম। তো এবার যখন পাহাড়ে উঠছি তখন ও বলছে একটা গেম খেলবে, তাহলে হ্যাঁ বলো, মানে মেসেজে বলছে। বেসিক্যালি আমি শাই একটু, হ্যাঁ, তো তখন এখন আর নেই, এখন ওর পাল্লায় হয়তো কিছুটা আমি কথা বলতে শিখেছি। আমি বাই নেচার ও যতটা শান্ত আমি ততটাই চঞ্চল। হ্যাঁ উল্টো বললেন, রাইট। আচ্ছা, তো বাই নেচার ও যতটাই চঞ্চল আমি ততটাই শান্ত। তো আমি একটু ধীরে সুস্থে মানে এরকম ভাবে চলি। তো ওকে তখন যে ওর সঙ্গে কথা বলবো, বিকজ ওখানে শুধু আমার একটা বন্ধু, 7-8 বছরের পুরনো বন্ধু, বাট বাকিদের সঙ্গে আমি একদম নতুন, মানে হাউ টু ইন্টারাক্ট তখন একটা মানে মাথার মধ্যে ঘুরছে যে এটা করি তাহলে হয়তো 1 সেকেন্ড কথা হবে, এটা করি তাহলে হয়তো 2 সেকেন্ড কথা হবে, ওরমই চলছে। I seriously know very less about her at that time. তো ওইভাবেই মানে চলতে চলতে তারপর একটা there was a moment, হ্যাঁ যখন গাড়ির থেকে উঠছিল তখন একটা বলছে একটা গেম খেলবে, আমি বললাম ওকে, ঈশান আর রিয়াকে আমরা সামিল করি। তখন বলছে একা খেলা যায় না, ও এমনি মেসেজে করছে, তারপরে কি একটা জিজ্ঞেস করেছিল ভুলে গেলাম আমি, কি বাবাকে আমরা সেবা ক্রস করছি, হ্যাঁ কিছু একটা জিজ্ঞেস করেছিল। তখন আমি লিখেছি শান্তনদা আই নো ইউ লাইক মি, ফেস টু ফেস বলো। এই যে বলেছি, লজ্জায় ফোনটা রেখে এরকম করতে দেখি, আমি তো বুঝতে পারছি সামনে বসে আছে, তো এরকম আমি সিন করিনি মেসেজটা তখন, মানে লাইক আমি মনে মনে ভাবছি ভাই এট দ্য এজ অফ 31 আমার এত আনন্দ কেন হচ্ছে, মানে লাইফে এরকম ফিলিংস আমার রিটার্ন আসবে। হ্যাঁ ও কিন্তু এখন 31 না 32, মাঝখানে একটা বার্থডে পেরিয়েছে জাস্ট এর মধ্যে, বিশ্বাস করো মানে কি বলবো, তুমি তো এখনো 22ই আছো। হ্যাঁ অবভিয়াসলি, তোমার ওটা বাড়বে না, ওটা বাড়বে না, হাতে লাঠি চলে আসবে, বয়সটা 22ই থাকবে। ঠিক আছে আমি বাড়বো। তো
তো এই করে এবার যতদিনই দার্জিলিং এ ছিল, তোমার অফিশিয়াল প্রপোজ কি হয়েছে? না যতদিনই ছিল আমাকে ইমপ্রেস করার খুব চেষ্টা করেছে। আমি জাস্ট ওর Impressed হয়েছো তো? এফর্টস দেখছিলাম। আমি দেখছিল কি? হ্যাঁ, আমি একটা জিনিসে ইমপ্রেস হয়েছি, একটু একটু লাইকিং হয়তো স্টার্ট হয়েছে আমার তরফ থেকে। আমি একটা জিনিসে ইমপ্রেস হয়েছি, ও আমাকে বলেছে সেটা ফেরত আসার দিন যে শোনো, আমি তোমার সাথে এরকম ভাবে কিছু শুরু করতে চাই না, আমি তোমার বাবার থেকে পারমিশন নিয়ে শুরু করতে চাই, তো আমি তোমার বাড়ি যাব। তো এইটা যে বলেছে আমার ভালো লেগেছে, কারণ বিকজ আজকালকার মোস্ট অফ দ্য জিনিসই দেখবে যে বিয়ে জিনিসটা আগেই প্রেফার করে না, আগে থাকো না এই না সেই না দেখা যাবে। তো ওর যে অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে। আচ্ছা আমি তাহলে সানডে আসছি, তখন নিজেই বিশ্বাস করো ভেতরে ভেতরে অনেক বড় হিরো ছিলাম, ঠিক আছে, আমি তো বুঝতে পারিনি যে হ্যাঁ এটা ওর তারপরে বাবার সাথে কথা বলবো, আসবো, তো সেখানে কোনো বিরাট তারপরে চ্যালেঞ্জ হবে। হ্যাঁ আমার বাড়িতে এসে বুঝেছে যে আমি ভাই কোথায় চলে এলাম, মানে এর থেকে বড় ও তো বলেওছে যে আমি আমার লাইফে যতগুলো ইন্টারভিউ দিয়েছি স্বাগতা, আমি জানতাম না যে এইটা আমার লাইফে সব থেকে খতরনাক ইন্টারভিউ। টাফেস্ট ইন্টারভিউ। আমি আজ অবধি কোনো কোম্পানি আমাকে রিজেক্ট করেনি, মানে কলেজ লাইফ, আমার মাস্টার্স, যতগুলো ইন্টারভিউ আমার সব সিলেকশন হয়েছে, আমি চুজ করেছি কোন কোম্পানিতে আমি জব করব। দিস ওয়াজ দ্য টাইম যেখানে আমাকে নিজেকে সেম কাজে আমি করতে গেছি অ্যালং উইথ, এখন আমি আরও এক্সপিরিয়েন্সড, আমার এজটাও বেড়েছে, একটা ম্যাচিওরড এজে এসে পৌঁছেছি। বাট সেখানে এসে যে একের পর এক আসছে, তোমরা ক্রিকেট খেলা দেখো, মনে হচ্ছে শেন ওয়ার্ন আসছে, মিচেল স্টার্ক আসছে, ঠিক আছে, ব্রেট লি আসছে। হ্যাঁ আমি আমার বাবা আর কাকু হচ্ছে ভীষণ স্ট্রিক্ট, আমাকে যাত্রার হাতে তুলে দেবে না, এন্ড সেই জন্য আমার বন্ধু বান্ধব হয়তো হচ্ছে না, আমার ভাই আছে, বাট ভীষণ স্ট্রিক্ট আমাকে নিয়ে। হ্যাঁ, তো আমার কাকু আর আমরা একসাথে থাকি, তো আমাকে একদমই না, মানে বাবার শুধুমাত্র আমাকে নিয়ে পজেসিভনেসটা নেই, বাবা আর চান্দা কাকার ওদের অনেকটা একটু নাকুচু ব্যাপারটাও আছে, তো একটু প্রাউডও ফিল করে আমাকে নিয়ে। হ্যাঁ, সেই জন্য এইবার আমি বুঝিনি, বিকজ ওর যা ক্যাটাগরি সেটা দেখেই আমি ওকে বলেছি যে তুমি যেতে পারো বাবার কাছে, বিকজ আমি ওর সবটাই জেনে নিয়েছি, সব কিছু, সে তুমি ফিজিক্যালি ফিনান্সিয়ালি যাই হয়ে থাক না কেন, অ্যাজ আ পার্সন হিসাবে। কিন্তু বাবারা যে এরকম করবে আমি বুঝতে পারিনি। বাবা আর কাকু মিলে ড্রিল করা বোঝো, ওকে জিজ্ঞেস করে করে খুঁটি নাটি বিশ্ব ব্রহ্মাণ্ড সব জিনিস জিজ্ঞেস করেছে, কতটা ওর নলেজ আছে। আমি জাস্ট 1 সেকেন্ডের জন্য খালি ওর দিকে আমি তাকাতে পেরেছি, বাকি টাইম আমার পিঠ থেকে ঘাম ছুটছে, ঠিক আছে, ঠিক আছে, পরীক্ষা। আর আমি জাস্ট 1 সেকেন্ডে তখন ওর দিকে তাকিয়ে দেখছি, ও মুখটা এরকম করছে, ঠিক আছে, আমি বুঝতে পারলাম ও নিজেই এরকম করবে। হ্যাঁ, ও নিজেই অ্যাকচুয়ালি ওর নিজে প্রথম এক্সপেরিয়েন্স, মানে কেউ এসে একজন এরকম বলেছে। হ্যাঁ, ও নিজেই একটু অপ্রস্তুত করিনি কখনো। ঠিক আছে, তারপরে তো যা ড্রিল ডাউন করা, আমরা ড্রিল ডাউন মানে অন্য রকম লেভেলের একদম দিয়েছে। আর সেখানে যদি আমি একটা অ্যানসার ছিল যেটা একটু শুনি। হ্যাঁ, অনেক কিছু, মানে সেখানে একটা অ্যানসার ছিল যে সেটা যদি আমি সেই মুহূর্তে মানে আচ্ছা দেখছি বলতাম, তাহলে আজকে তোমরা ইন্টারভিউ নিতে পারতে না। হ্যাঁ, মানে আমি একটা কোয়েশ্চেনের আনসার আচ্ছা দেখছি বলিনি, আমি যেটা লাস্ট ছিল সবকিছুতে বলেছি হ্যাঁ হয়ে যাবে। সেটা হচ্ছে গিয়ে যে বলেই দি, বলো বলেই দি, মাঝখানের কোয়েশ্চেন তো তোমাকে আমি বলতেই পারবো না, কারণ এমন ছিল না, আমার মাথার উপর দিয়ে বেরিয়ে গেছে, মানে পুরো নলেজেবল সবকিছু জিনিসপত্র ওকে জিজ্ঞেস করা হয়েছে সব। একটা বাড়ি, বাট এখানেও চাকরির জন্য 7 বছর থাকছে, বাট এখানেও রেন্টে থাকছে, বাট ভালো বেশ সে জায়গায়। এবার আমি তো বর্ধমানে গিয়ে থাকবো না, এখানেই থাকবো। তো বাবা জিজ্ঞেস করছে যে তাহলে তুমি কি প্ল্যান করেছো এখানে বাড়ি ঘর? আমার তো প্ল্যানিং কিছু ছিল না। ও আমাকে না দাঁড়াও না, বলতে দাও না আমাকে, তো দাঁড়াও। তো এবার ও বলছে যে হ্যাঁ এখানে তো ডেফিনেটলি আমি ফ্ল্যাট নেবো, আর অনেক ফ্ল্যাট আমি দেখেওছি, ওর মায়ের সাথে অনেক দেখেছে, বাট সামহাও মানে এই কাজের চাপ এগুলোতে কেনা হয়নি। বলছে বাট আমি কিনবো। তখন বলছে যে না, তোমার বিয়ের আগে এক্ষুনি কিনতে হবে। তখন ও না 2 সেকেন্ড পজ মেরে বললো ঠিক আছে কিনবো। আমি তো ভেবেছিলাম গেল, হ্যাঁ, বিকজ 4টিখানি কথা না, 100টা প্রজেক্ট দেখবে, একটা চুজ করা হবে, তারপর তার জন্য সময় লাগে। বিশ্বাস করো উইদিন 1 মান্থ ও কনফার্ম করেছে।
মানে এরপর থেকে না ও মানে সব অফিস অর্ধেক টাইম করতো, দেন যেত ফ্ল্যাট দেখতে, আমাকে পাঠাতো, আমার বাবাকে নিয়ে যেত, এই করতে করতে একটা বড় সোসাইটি দেন বুক করেছে। আর আমার বাবাকে বলেছে বুক, এবার তখন আমার বাবারা বুক কোথায় করেছে, এখনো তো অর্ধেক দেওয়া বাকি। তারপরে বুকিং এর অ্যামাউন্টটা দিয়েছে, বুকিং এর অ্যামাউন্ট, হ্যাঁ বুকিং এর অ্যামাউন্ট দিয়েছে, সে এই অ্যামাউন্টটা উইথড্র করা যায়, দাঁড়া একটু দেখি, এগ্রিমেন্ট করেছে না বাবা। তারপরে আরো 2 মাস পর এগ্রিমেন্ট করেছে, তখন কি বিশ্বাস হয়েছে না নিচ্ছে। হ্যাঁ তখন তারপর থেকেও না ও অনেক কিছু করা শুরু করেছে আমার জন্য, ঠিক আছে। তো এবার যেগুলো করা শুরু করেছে ওগুলোতে খুব ইমপ্রেস হয়ে গেল দুজন। তারপরে ও গিয়ে ওর কথাবার্তায়, ওর নলেজের জন্য আমার বাবার কাকা খুব ইমপ্রেস হলো, জানা কাকা আর আমার বাবা। তো ওর এত নলেজ আছে, ওর এত প্র্যাকটিক্যালি সব, আমিও ওকে বলি তোমার এত নলেজ কি করে, সব কিছু সব জানে। না গো, প্রথমবার শুনছি। আমি কিন্তু একদিন বলেছিলাম তোমাকে, তুমি এই ভুলটা কি বিমারি, তুমি কিন্তু ফালতু কথা বলো না। আমি রোজ ওকে বলি তুমি এত, এটা পুরো গাজনি। আমি রোজ ওকে বলি তুমি খুব সুন্দরী, তাতে বলে ওটা দুনিয়ার ছেলে আমাকে সুন্দর করে, তুমি বাদ দিয়ে শান্তন দা, তুমি বাদ দিয়ে। আমি ভাই আমি রোজ আজকে বলেছি তোমাকে সুন্দর, হ্যাঁ মনে আছে? ও বাবা, থ্যাঙ্ক গড। তোমরা খুব সুন্দর। ভাবো আমি কাকুকে একটা প্রপোজাল এত সুন্দর দিয়েছিলাম, আমি বললাম দেখো আমি তো কিছু নিইনি, ফ্ল্যাট বাগেরা কিছু এখানে প্রপার্টি, তো আমি চেয়েছিলাম যে বিয়ের পরে যাতে ওয়াইফ যাতে না মনে করে যে লোকের বাড়িতে গিয়ে থাকছি, সেই জন্য নিজে পছন্দ করে নিজের মতো সাজিয়ে বাড়িটা নেবে। ওই উত্তরটা ভালো লাগেনি, বললো না বিয়ে করে নতুন বাড়িতে উঠবে। আমি এমনি তাকালাম, সেকেন্ড ভাবলাম এরকম কপালে দুপুর হাত দিয়ে বললাম হয়ে যাবে। আর এটা এখনো ডিসিশন যেটা আমার বাবাকে বলে, কাকুকে বলে যে ইন্টেরিয়রটা পুরোপুরি ও নিজের হাতেই করে নেবে, মানে আমার চয়েসেই সবকিছু হবে। ও বলতে চায় যে আমার যাতে কোনোভাবেই না মনে হয় সেটা আমি অন্যের বাড়িতে গিয়ে উঠছি বা কিছু, পুরোটাই সাজানো, পুরোটা ডিরেকশন আমারই হবে, ও করে দেবে। তো বাবা বলেছে ওর চয়েসে বিশ্বাস করো না, ও বলছে ও যেটাই করবে, বাবা বলছে ওর বাড়িটাকে ডিস্কো বানিয়ে দেবে। বাবারও ভরসা নেই। ও বলছে যে ও ডিস্কো বানাক, যাই করুক ওকেই করতে, মানে ওই সব চুজ করে দেবে কি ইন্টেরিয়র হবে, আমি চাই ওর মতন করেই ও চুজ করে দিক আমাকে, আমি করে দেবো। আচ্ছা তোমার বাড়ির লোকে একটুখানি শুনি, মানে তোমার মা বাবা যখন বললে প্রেম করছো বা এর সাথে। বাড়িতে আমার শুধু মা আছে, আচ্ছা মা তো ওয়ার্কিং, তো মানে মায়ের পক্ষে এত বড় গুড নিউজ হতে পারে না, জাস্ট বিকজ আমার মা দায়িত্ব কোনোদিন নেয়নি, বলে তুই যাকে নিয়ে আসবি ভাই আমি তার সঙ্গে তোর বিয়ে দিয়ে দেবো, আমার কোনো চাপ নেই, তুই নিয়ে আয় প্লিজ। দেয়ার ওয়াজ আ টাইম যখন আমার মা না ফেড আপ হয়ে গেছে লাস্টে, বলছে তুই নিয়ে আয়। আর তারপরে যখন আমি নিয়ে এসেছি, মানে মা ইজ লাইক কাকে নিয়ে এসেছি, তুই তো একদম সাক্ষাৎ লক্ষ্মী। আমার মা ওকে খুব ভালোবাসে, মানে এরা দুজন বন্ধু, একদম রাত্রি 2-2-2:30 অব্দি গল্প করে, চ্যাট করে। আমি জিজ্ঞেসও করি না আমার মার সঙ্গে তোমার কি গল্প হয়েছে, কি কথা হয়েছে, বিকজ ও হচ্ছে প্রচন্ড সেন্টিমেন্টাল, ইমোশনাল, ওর ভয়ও কাজ করে যে আমি কি করে থাকবো, শাশুড়ির সঙ্গে কি করে হবে। তো কারণ আমি ছোটবেলা থেকে মা বাবা থেকে আলাদা থাকিনি, আর আমি প্রচন্ড প্যাম্পার চাইল্ড, এখন করে না, ছেড়ে দিয়েছে, বাট আমাকে খুব আদরে, মানে আমি জল খেয়ে গ্লাসটা ওইদিকেও রাখি না, এটা খুব একটা ভালো কথা না, আমি জানি সবাই আমাকে বলে কিন্তু তাও আমি করি না, আমাকে মা কখনো করতে দেয়নি। মার কষ্ট হাজার হলেও করে দেয়, বাবার হাজার কষ্ট হলে আমি সোফাগুলো কুশনগুলো এদিক ওদিক ছুঁড়ে রাখি, সকালে উঠে ঠিক করে দেয়। তো এবার আমার হচ্ছে গিয়ে পরের বাড়িতে গিয়ে তোমাকে অ্যাডজাস্ট করে থাকতে হবে, কি করে হবে, এই ওই সেই 1.5 বছর আগে থেকে আমি কান্না শুরু করেছি, মানে এখন থেকে পরে বিয়ে। আমি আমার মাকে ফার্স্ট টাইম বলেছিলাম পয়লা বৈশাখের দিন, আমি বলেছিলাম পয়লা বৈশাখে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, আর কিচ্ছু বলিনি। তার আগে তো ওর বাড়িতে যাওয়া হয়ে গেছে, সব প্রেম হয়ে গেছে, মানে এই যে তোমরা এসছো, আমার আসার সব থেকে বড় মোটিভেশন ছিল যে আমি পার্সোনালি আমাদের এই লাভ স্টোরিটাকে বলতে এত ভালোবাসি, মানে আমার এত ভালো লাগে না যখন কেউ ইন্টারেস্ট নিয়ে শুনতে চায়, বলতো ভাই, বিকজ আর 5টা লাভ স্টোরির থেকে অনেকটা আলাদা। তোমরা তো এতজনের ইন্টারভিউ নাও আর দেখছো তো কত ইন্টারেস্ট নিয়ে বলছি, মানে কিচ্ছু সাজানো গোছানো কিচ্ছু না, যে স্টোরিটা সেটাই বলা হচ্ছে আর কি। হ্যাঁ, তো মানে তুমি যদি প্রত্যেকটা দিন শোনো না, তাহলে তুমি বলবে যে এমন একটা দিন নেই যে দিনটা তোমাদের লাইফে কোনো ঘটনা ঘটে না। এভরিডে ইজ ফুল অফ স্টোরি, মানে প্রত্যেক দিন কিছু হতে থাকে। আমি মাকে যখন পয়লা বৈশাখে পাঠালাম যে ওর ফটো, আর আমার আর ওর কয়েকটা ফটো, যে হেয়ার ইজ ইয়োর ডটার, আমার মা ফোন করে বাবাই কি
সুন্দর দেখতে হচ্ছে, মানে লাইক দিয়ে অনেক কিছু এত। আমার মার একটা অভ্যেস আছে, মানে একবারে পুরো লেখে না, সুন্দর, বিউটিফুল, নাইস, দারুণ, এই ওই সব কিছু নিয়ে মোটামুটি 27টা মেসেজ পাঠায়। আমি ওটা স্ক্রিনশট নিয়ে তোমাকে, আমি ফার্স্ট তোমাকে পাঠালাম, মানে ওকে পাঠালাম। তখন আমি রোগা ছিলাম, সুন্দর ছিল। এখনো আছো বাবু? মোটা হয়ে গেছি, ও মোটা করে দিয়েছে আমাকে, রোজ খাওয়ায় ভুলভাল। ওর বাবা মাও আমাকে, আমার বাবা আমাকে মোটা করেছে, ও আমাকে। কেউ শোনে না, আমিও শুনি না, আমিও মোটা হচ্ছি যখন তুমিও হও। মানে এখন থেকে জামাই আদর ভালোই চলে। সকালবেলাতে বললাম কাকিমা সত্যি খাবো না, এবার জিম যাবো, সামনে ওর বার্থডে আসছে, তার আগে আমাকে একটু ঠিকঠাক টোন। আমার লিটারালি প্যাকস চলে এসেছিল এই আমার ইভেন আমার বাবা মা, বাবা আমাকে বলছে যে আমি তোকেও এখন অতটা ভালোবাসি না যতটা ওকে বাসি। এটা দরকার। হ্যাঁ, এইটার পেছনে স্ট্রাগলটা অনেকটা আমার ছিল। মানে আমি চেষ্টা করছিলাম যাতে, বিকজ আমি তো বুঝে গেছিলাম ও ছেলেটা কেমন, আর আমি বিয়ের মতন ডিসিশন নিয়েছি মানে হচ্ছে সেই ছেলেটা পারফেক্ট। বিকজ আমি সচরাচর কখনো কোনো এতদিন যে আমি ইন্ডাস্ট্রিতে আছি কেউ শুনবেও না যে আমি কারোর সাথে রিলেশনে আছি বা কিছু বা হ্যান ত্যান। সে তো অনেকের সাথে কানেক্ট করে দেয়, অনেক হিরোর সাথে। যেহেতু তুমি আমি কখনো ভালো বিয়ে করো না সবার সাথে, হ্যাঁ অভিনয়টা ভালো করে, তো ওই জন্য বাড়িতে খুব ভালো করে। হ্যাঁ, তো ওই জন্য বাড়িতে নিজেকে অভিনয় করে অনেক টাইম নিজেকেও খারাপ করেছে। তো ওর অ্যাকচুয়ালি ইটস নাও মাই রেসপন্সিবিলিটি টু ব্রিং ব্যাক অল দোজ থিংস ইন ফ্রন্ট অফ হার প্যারেন্টস অ্যাকচুয়ালি। মানে ওর বাবা মা ওর উপরে যে রেগে যায় তার পিছনে কিছু কিছু ওর অ্যাক্ট ইচ্ছা করে করেছে, তো সেটা দরকার ছিল না। না, ওকে আমার মানে অ্যাকচুয়ালি ভালো দেখানোটা আমার খুব দরকার ছিল, কারণ ও না খুব একটা এত মেনটেন করতে পারে না, ঠিক আছে, যে এত ভেবে চিন্তে এগুলো করতে হবে, ওর মাথায় ওগুলো নিয়ে খুব ক্যাজুয়াল। আর আমি হচ্ছে গিয়ে, আমি তো জানি আমার ফ্যামিলি কিরকম, প্রচণ্ড স্ট্রিক্ট, কনজারভেটিভ, খুব এথিক্স আর কার্সি এগুলোতে খুব বিলিভ করে, সেগুলো ওকে শেখাতে হয়েছে। শিখিয়ে প্ল্যাটিং করে, হ্যাঁ এখনও সব শিখে গেছে। মনটা যে কতটা ভালো আমি জানতাম, তো এবার ওরা বুঝে গেছে। শোনো না, আমি এগুলো অ্যাক্টিং করে বলছি, ঠিক আছে? আচ্ছা, দুজনের ঝগড়া হয় মানে কার রাগটা বেশি? মানে আমার প্রচন্ড রাগ। বলো কোন দিন ঝগড়া হয় না? তুমি খাও। তোমাকে বলেছি তুমি না, তুমি খাও। না না না, আর সবাই খাবো। হ্যাঁ হ্যাঁ, রাগটা একটু শুনি। হ্যাঁ, আচ্ছা, বুঝে আমার প্রচন্ড রাগ, আর ও আমাকে এত মানায় না, সারাদিন মানায় এত না, আমি মানে বিশ্বাস করো আমার ভাল লাগে না, আর পারি না, মায়া হয় ওর উপরে প্রচন্ড। এত কেন মানাচ্ছিস, পায়ের কাছে এসে পড়ে থাকে, জানো কি বলবো আর। মানে বেচারাকে এত কষ্ট দাও? আমার একদিন এমন যায় না যে আমি রাগ করি না। ও আমাকে আজকে আস্তে আস্তে বলছে, ও আস্তে আস্তে আজকে আমাকে বলছে, আজকে আসার সময় বলছে কোন একটা দিনের কথা মনে করালাম, বলছে ও ওই দিনটা আমি রেগেছিলাম না। আমি বলছি রং কোয়েশ্চেন, তুমি জিজ্ঞেস করবে যে তুমি কোনটা দিন রেগেছিলে, ওই দিনটা আমি ভালো ছিলাম এটা বলো। ডোন্ট আস্ক মি ওই দিনটা আমি রেগেছিলাম, এমন কোনো দিন নেই যে দিনটা আমি রাগ করিনি। কেন? আমি এত প্যাম্পার করে, এত ওই জন্য রাগ করতে ভালো লাগে, জিনিস পাই অনেক, এই শাড়ি নিয়ে চলে এলো, এই কানের দুল নিয়ে চলে এলো, এই মানে আর ক্যান্ডেল লাইট ডিনার বন্ধ, পাগল হয়ে গেছে। আর ইন্টারভিউ নেবে না, ঘাড় আছে, এই সরি ঘাড়ে কটা মাথা আছে, আর ইন্টারভিউ নেবে না, পাগল হয়ে গেছে। তুমি কি বলছো? আর কি বেশি রোমান্টিক? আমার তো মনে হয় ও নাকি। হ্যাঁ বলেছে, হ্যাঁ বলেছে। এই কি হয়েছে, পেছন থেকে কিছু ধাক্কা দিয়েছে তোমাকে? কি কিনে দেবে বলো? হ্যাপি ফিজ এই আগের দিনই তো বললে খাবে। কি মনে হয় না, ও এইরকম যেগুলো সোনার নয় 6000 টাকা নেয়, আমার জীবনে অনেক। ওর না অ্যাকচুয়ালি চাহিদা তো মুখে অনেক কিছু আছে, কিন্তু মন থেকে চাহিদা নেই। বাচ্চার মতো না? হ্যাঁ, আমার মাও বলে তুই ঘরে একটা বউ না বাচ্চা আনছিস। হ্যাঁ, ও আমাকে বাচ্চার মতনই ট্রিট করে, কিন্তু আমি ওকে গোষ্ঠীর পিণ্ডি সব উদ্ধার করে দিল, মানে বকা ঝকা করে ভুল ভাল বলে উদ্ধার করে দিলে। বলো আরে বলো, আর শুনছি কি হয়েছে তোমার? আমার দিক মানে কখনো জীবনে এখন অব্দি আমার উপর রাগ করেনি, এতগুলো মাসে করেনি, আর আমার একদিনও নেই যে রাগ করিনি। এটাই যা। তো এবার দাদাটাকে ছাড়ো। দাদাটা ওই যে বলে ফেলেছি না দাদা, তারপরে দাদাটা মানে আর ছাড়তে পারলাম না। আমি ওকে একদিন বললাম, ও আমাকে বললো যে এখনো দাদা কেন? আমি বললাম যে দাদাটা আমার ভালোবাসার ডাক হয়ে গেছে।
তখন বলছে আচ্ছা তুমি ডেকো। তো এবার ও যে অ্যালাউ করে দিয়েছে, তো এখন আমার মা বাবাও মেনে গেছে, ওর মা মানে এটা নিয়ে কিছু আর বলেনি। আমার মা মাঝে মাঝে আমার মা বলে, ছোট মাসি মাঝে মধ্যে বলে সায়ন্তন দা, মানে ওর মুখের সায়ন্তন দা ডাকটাই ডাকে আমাকে। আর এখন কি হয়ে গেছে না, মানে আমার পার্সোনালি খুব ভালো লাগে। হ্যাঁ সবাই আমাকে বলে যে কেন দাদা এইসব কি বাজে জিনিস, না। দাদা বোনের সম্পর্ক খারাপ করছো। এটা দাদা বোনের সম্পর্কর জন্য না, আই মেড ইট লাউড অ্যান্ড ক্লিয়ার। যখন ফার্স্ট টাইম ও ফটো দিয়েছিল সেখানে বহুত মানে ক্রিটিসিজমস তো অনেক হয়েছে এই দাদাটা নিয়ে, এবার আদার থিংস অলসো। বাট এইটা আমি খুব একজনকে রিপ্লাই করে বলেছিলাম যে আমার প্রবলেম নেই ভাই, তো স্টপ ক্রিটিসাইজিং। দাদা বলেছে, খারাপ কিছু ডাকেনি। আমাদের মধ্যে তো তুই তুকারিও চলে কখনো কখনো, যেটা আমার বাবা একদম পছন্দ করে না। হ্যাঁ হ্যাঁ, বাট যখন ও দ্যাট সায়ন্তন নামটা শুধু যখন ডাকে না, ওই ডাকগুলো আমার মনে আছে মুখস্থ, মানে ডাকি না সচরাচর। এতদিনে কতবার সায়ন্তন বলেছে, দুবার ডেকেছি, 2-3 বার ডেকেছি। Exactly. ওটা না আমার আসে না, মানে ওর প্রতি আলাদা রেসপেক্ট আছে। ওই দাদা দিয়ে শুরু, দাদা ডাকি না দা ডাকি, ওটা দিয়ে শুরু করেছিলাম বলে আর ওটা থামাতে পারি। আচ্ছা, ওর অভিনয় কেমন লাগে? দেখো আমি বাংলা চলচ্চিত্রতে খুব একটা বেশি আমার কোনো আইডিয়া নেই, তো আমি চিনি খুব কম, দেখিও না। ওকেই দেখেছি, ওরগুলোই দেখেছি। প্রথমে ক্লিপস দেখতাম, পরের দিকে যখন আরও ওকে বেশি করে জানতে শুরু করি তখন প্রফেশনালি ওকে জানার খুব চেষ্টা করি। মনে হয়েছে কোনো প্রয়োজন, তাই ওকে প্রফেশনালি জানতে গিয়ে যখন আমি ওর কাজ দেখেছি, আমি বাকি সব কিছু ভুলে ওর কাজটা দেখেছি। এটা শুধু আমি বলে না, আমার মাও যদি কোনোদিন বলে একটাই কথা বলে যে ডোনা অ্যাকচুয়ালি না ওভার অ্যাক্টিং করে না, ন্যাচারাল, একদম র ন্যাচারাল, খুব সুন্দর, মানে ওইটার মধ্যে ঢোকেও যায়। অনেক কিছু শেয়ার করেছে, মানে কোনো টাইম এরকমও কোনো প্লট হয়েছে যেটা ও করতে গিয়ে মানে সেরকম ধরনের নিজেকে ওই রকম সিচুয়েশনের মধ্যে দিয়ে চলে গেছে ও। এটাই তো হয়, এটা তো আমি আর মানে আমার আগের প্রজেক্টের আর কথা আমার মনে হয় সেটা বড় একটা, আমি অভিনেতা বলবো না, আর্টিস্ট বলবো, তো এটা বড় আর্টিস্টের গুণ। আই এম ভেরি প্রাউড, খুব প্রাউড মানে ওর অভিনয়কে নিয়ে, বিকজ এতজন চেনে ওর সঙ্গে, বাইরে বেরোলে এতজন ছবি তোলে, সেটা তো একটা আলাদা একটা ব্যাপার লাগে। ঠিক আছে, একটু কলার উঁচু করে নিই, ভাই আমার বউ আছে, বাট আদার দ্যান দ্যাট ওর মানে ভেতর থেকেও আমি বলতে এতটুকু নারাজ, মানে আমি দ্বিধাবোধ করি না যে ও সত্যি খুবই ভালো অ্যাক্টিং করে। আর আমার ওয়াইফ বা আমি ওকে ভয় পাই এসব বলে নয়, কিন্তু ফ্র্যাঙ্কলি বললাম কথা। লাইফ এখনো হয়নি। আরে সেটাই বলি, ওয়াইফটা কবে হবে, মানে বিয়ে কবে? ছাড়াও 2026 এইটুকুনি বলছি, মানে তোমরা হ্যাঁ ইনভিটেশন পেয়ে যাবে। ডেট ক্যানট বি ডিসক্লোজড। আর প্রথম দিকে না শেষের দিকে? সেটা একটু শুনো। শেষের দিকে। আচ্ছা, যাক বাবা, খুব ভালো থাকো, এরকমই থাকো, মজায় থাকো। আরে ধারাবাহিকে ফেরাটা একটু শুনতে হবে, কারণ অনেকদিন মোটামুটি ছুটি হয়েছে। কথা চলছে কি? দেখো, কথা মাঝখানেও চলেছিল, কথা রিসেন্ট এখনো চলেছে। এবার ব্যাপারটা হচ্ছে আমি স্পেসটা এই কারণে দিলাম কারণ আমার পার্সোনাল লাইফকে যদি আমি সময় না দিতাম এই দিকটা আর গড়তে পারতো না। আমি আফটার 30 বিয়ে করতে চাই না, আমি একটা ভালো বয়সে বিয়ে করতে চাই। তো সেই জন্য আমি সময়টা দিয়েছি যাতে এই দিকটা ঠিক হয়। এবার কথাবার্তা বলে আমরা ঠিক করব যে কখন ফেরা যায়। তবে আমি এই পিরিয়ডটাও এনজয় করছি, ওই পিরিয়ডটাও ভীষণ মিস করি। সব কিছুর একটা সময় থাকে, আর এই কথাটা না যে বলে না যে দুটো দিক ব্যালেন্স করে চলা উচিত, বিশেষ করে এই ইন্ডাস্ট্রিতে, আমরা যে ইন্ডাস্ট্রিতে আছি, ব্যালেন্স করে চলাটা পসিবলই না। কারণ ওখানে আমাদের 14 আওয়ার্স লিড দিতে হয়, মাঝে মাঝে 22 আওয়ার্সও হয়ে যায়। তোমরা তো জানোই খুব ভালো করে, তোমরা দেখেছো লেট নাইট শুটিং কত করেছি। এবার এসে একটা নতুন জিনিস শুরু হচ্ছে যে সেখানে আমি সময়টা দেবো। ও তো আর ইন্ডাস্ট্রিতে নেই, ও বুঝবে। ভালো মানুষ বোঝার জন্য, মানে এই জন্যই দরকার একটা, মানে যাতে বুঝবে সেরকম মানুষ একদম। কিন্তু তবুও একটা কিন্তু দিতে লাগবে। হ্যাঁ, ওকে যে আমি দেখছি না এত ঘন্টা অফিস করে এসে, ও তো নর্থে থাকে, ওখান থেকে আমার বাড়ির সামনে চলে আসে, নিয়ে গিয়ে বেরোয়, কারণ কি আমাকে সময় দিতে চায়, কারণ ও আমার সাথে কাটাতে চায়, ও নিজেকেও বোঝাতে চায় আমাকে। তো এটার জন্য এই ব্রেকটা নেওয়াটা আমার সার্থক। দেখা যাক কবে ফিরবো। দেখো মানে ভালো কাজ হলে তো ডেফিনেটলি। হ্যাঁ, সত্যি কথা বলতে ও চাইলে এরকম চরিত্র করতে পারতো, যে চরিত্রটা ওকে হয়তো সময় কম দিতে হতো। পার্সোনালি আমি বা ওর বাবাকেও চায় না, মানে হয় না, ওয়ান্স অ্যান ওপেনার or once a captain is always a captain and a captain is as good as his team। মানে ওর নাম বা ওর চরিত্রতে তুমি
যে কটা আছে ও কিন্তু মেন ক্যারেক্টার ছিল, মানে ওরই স্টোরি ছিল, মানে হিরো থাক হিরোইন থাক যাই থাক, শি ওয়াজ দ্য হিরো অ্যান্ড শি ওয়াজ দ্য হিরোইন ইটসেলফ। টুম্পা মানে টুম্পাকে নিয়েই চরিত্রটা, তো ডায়মন্ড মানে ডায়মন্ডকে নিয়েই চরিত্রটা, বাকি যে আশেপাশে যেই আছে চরিত্রটা ওর। তো আমিও কোনো মতে চাই না যে ওকে ছাড়া ওর 2 ঘন্টার শুটিংয়ে কোনো চরিত্র অভিনয় করুক। এবার আমাদের একটা পরিচয়টাও একটা এমন টাইমে না, মানে এই টাইমটাতে সময়টা দেওয়াটা এতটাই এসেনশিয়াল, বিকজ তুমি তোমার লাইফে সব থেকে ইম্পর্টেন্ট ডিসিশনটা নিয়ে ফেলেছো। হ্যাঁ, তো এই দিকটা ঠিক হয়ে গেলে ওদিকটা হয়ে যাবে। হ্যাঁ, মানে কোনো কোনো টাইম আমার মাঝে মধ্যে মনে হয় যে ও অভিনয় করুক, আবার মাঝে মধ্যে মনে হয় না আর থাক একটু আমার কাছে থাক, মানে এরকম। এখন আমাদের সত্যি কথা বলতে 24 ঘন্টাটাও শর্ট হয়ে গেছে লাইফে, ট্রাস্ট মি। আমি ভাবছো তো, কারণ ওর তো অর্ধেক সময় আমাকে মানাতেই কেটে যায়, তারপরে ভালো সময়টা কি করে কাটাবে আরে এটাই না না ওটা নয়, এত কাজ ঠিক আছে বিয়ের আগে, বিয়ের পরটা আমার কিন্তু আরেকটা অনেক কাজ, তুমি ভাবো না, বাড়ি কমপ্লিট করার কাজ, বিয়ের প্রিপারেশন, আর কিছু মাস বাকি, ইন্টেরিয়ারে যেতে যাওয়া, 3 মাস। আমাদের সবকিছু প্ল্যানিং চলছে, বিয়েটা একবারই হবে, তো সেটা সব থেকে যেন সুন্দর হয় সেই কারণে যেরকম ভাবে করা উচিত সেগুলো, মানে ফটোগ্রাফার বুক থেকে শুরু করে এভরিথিং ইজ প্ল্যানিংটা হচ্ছে সব থেকে মজার। সাজগোজ কার? তোমার কতদিন লেগে যাবে শুধু ওর প্রিপারেশন, ওর নিজের, আমি শুধু ভাবছি। হ্যাঁ চলছে, মানে হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, মেকআপ আর্টিস্ট, ফটোগ্রাফার ওগুলো তো সবকিছু অলরেডি ডান। মেকআপটা সবার আগে ডান। তারপরে সাজগোজ আছে, বেনারসি শাড়ি টাড়ি সমস্ত। এক্স্যাক্টলি, আজকে ও রেডি হচ্ছিল, ওর বাবার সঙ্গে বসে আমি এনগেজমেন্টের প্ল্যান করছি। তো তোমরা তো সবই জানতে পারবে এগুলো, তোমাদের তো আগে বলবো। তো এবার ভালো যদি আমি ওটাই এবার এই চরিত্রগুলোর থেকে হাটকে যদি কোনো ভালো কাজ আসে একমাত্র তখন করব আমি আর কি। যাক, শেষ করবো, তোমরা এরকম চুটিয়ে প্রেম করো, খুব তাড়াতাড়ি একদম বিয়ের বিয়েতে বসবে, আমরা দেখবো, সবাই দেখবে। খুব ভালো থাকো বাবু, আর এমনি ভালো ছেলে পেয়েছো যে তোমার জন্য অগ্নি পরীক্ষা দিয়েছে। দারুণ। যাক, শেষ করবো, শেষে দর্শকদের কি বলবো, আর একটা ছোট্ট গান শুনি ওর দুজনের। দারুণ গান করে, দারুণ গান করে, শোনো না, দারুণ। এই তুমি যদি না রচনাদির সামনে নাচিয়েছে, ঠিক আছে, কোনো মানে হয় দ্যাট টু গানটা শুনেছিলে? 50% বাড়ি আমি ভাবো তুমি কিচ্ছু জানতাম না, সকাল সকাল খালি পেটে ব্রাশ করে ও জানে, ও দেখেছে তো, ও বলছে এটাই চালাতে। তখন কি মনে হয়েছে আয়ন আর ডোনার কেমিস্ট্রি দেখে? একটু শুনি। কোনটা তো, মানে সেই কি, মানে এমনি নরমালি এমনি নরমাল টিপটিপ বর্ষা পানি দেখে? না না, শুধু ওটা বলছে না, আয়ন ডোনার কেমিস্ট্রি কিন্তু আমাদের ফাটাফাটি। কেমিস্ট্রি তখন কি মনে হয়েছিল? একটু জেলাস ফিল হচ্ছিল? একটু শুনি। দেখো, অভিনয়ের জগৎ, ওটা একটা রিল লাইফ আর রিয়েল লাইফের মধ্যে ডিফারেন্স আছে, মানে আমি অতটাও মানে এইসব ব্যাপারে অত ওভার পজেসিভ তো নয়, পজেসিভ সবাই হয়, বাট ইট ডাজন্ট মিন কি আমি পজেসিভ। আই থিঙ্ক ওরা ভালো কাজ করেছে, ওরা সত্যি ভালো কাজ করেছে, তাই বাংলা আমি জানি না সিরিয়ালে আর কোনো ফেমাস এরকম জুটি আছে? হ্যাঁ আছে, কেন নেই? আছে আছে। হ্যাঁ হ্যাঁ আছে। তো ও তো নিজের বইটাই দেখবে, বলো। আমি ওকে এখনো অবধি আমি জানি না, ও তো দেখে না টিভি। আমি ফাটাফাটি আয়নের যে প্রজেক্ট এসে দেখেছো? হ্যাঁ, ওকে নামটাও খুব ভালো, মানে ম্যাচ এত সুন্দর, সব ফ্যান্সরা পেজ বানিয়েছে, ওই জন্য সবাই আমাকে রিকোয়েস্ট পাঠায়, আমি অ্যাকসেপ্ট করি। কিন্তু বসে ও বসে। যে ট্রলের শিকার হয়েছিল, আমি যখন প্রথমবার রিভিল করেছিলাম, সবাই লিটারালি এরকম বলেছে, আমি ভগবানের কাছে গিয়ে প্রার্থনা করব তোমরা যাতে আলাদা হয়ে যাও। ওরা না কি বলতো, দর্শকরা না এত একাত্ম হয়ে যায় যে যার সাথে কাজ করে সেটাই। সেই জুটি যদি হিট হয়ে যায়, ওই জুটি ওই জুটিকেই সবকিছু করতে হয়। তাহলে তো এতদিনে শাহরুখ আর কাজলের একটা বাচ্চা সেইটাই শাহরুখ কাজল দিয়ে আয়নও আমরা বলতো। সবাই শাহরুখ কাজল, শাহরুখ কাজল। ওটাও বলতো। হ্যাঁ, তো এবার দ্য থিং ইজ, আমি ওকে আজ অব্দি আয়নার আমার ক্লিপ পাঠাই আর বলি দেখো অ্যাক্টিংটা এই পার্টটা কাল দেখো, ওই রাতেও পার্টটা পাঠিয়েছে। দেখো। হ্যাঁ কাল রাতে লাস্ট মেসেজ ওটাই, হ্যাঁ, মানে দেখতে পারো তুমি ফোন। ইভেন ও এটা দেখে বলে সত্যি ভালো হয়েছে এই সিনটা, মানে আমি ওকে পাঠিয়ে বলি যে দেখো আমরা না এটা সত্যি ঢুকে গেছিলাম, মানে ধরো একটা কান্নার সিন বা ছাতিম ফুলের গন্ধ হয়নি, ঢুকে গেছিলাম। আমি বললাম কেমন হয়েছে, ও বলছে সত্যি খুব ভালো হয়েছে, তুমি দেখে বোঝা যাচ্ছে, মানে ইউনো যে মানে খুব গভীরত্বে গিয়ে তোমরা অ্যাক্টিংটা করো। এবার তুমি ওর দিকে বাড়িয়ে করো, খুব জেলাস হয়। আমি বুঝতে পেরেছি, চোখ দেখলে বোঝা যাচ্ছে। এই আমার চোখে আমি চশমা, দেখো তো চোখটা চশমা। বলছে কালকে রাতেও পাঠিয়েছে। আরে কথা তো সত্যি পাঠিয়েছে, মানে ওটা জাস্ট কোইন্সিডেন্স খুব একটা। বাজে, তুমি খুব বাজে। ইচ্ছা করে করো এগুলো? কে? বদ আছে না, ওকে তো শিখতে হবে। আমি তো আবার যদি ফিরে যাই তারপর তো হিরোর সঙ্গে আমাদের বন্ধুত্ব সেরকম হবে, যেহেতু কো অ্যাক্টর না,
তুমি এসো, আমি বলেছি তুমি আমাকে নিতে এসো। দেখো লাইফে আই থিঙ্ক যে মোমেন্টটা তুমি এই মুহূর্তে পেরিয়ে যাচ্ছ সেটা তুমি রিটার্ন পাবে না। তো আমি চাই যে ওর লাইফে সেইগুলো সব কিছু করুক যেগুলো ওকে সাকসেস বা হ্যাপিনেসের দিকে নিয়ে যায়। তো আমি এটা চাই না যে মানে মি বিং প্রেজেন্ট ইন আর লাইফ এমন কিছু ও ফিল করুক যেটা ও অ্যাচিভ করতে পারলো না, তাহলে সেটা আমার কাছে অনেক বড় ব্যাক ড্রপ হতে পারে, কোনো সেটব্যাক হবে। তো যখন ও যার সঙ্গে ফিরতে চায় আই এম ফাইন। প্রশংসাই শুধু শুনে গেলাম, কোনো কিছু খারাপ কোন কিছু তো বললো না যেটা চেঞ্জ করতে চাও, এরকম কিছু আছে না? ভয়ের চোটে বলবে না, কারণ বাইরে গিয়ে আমি জানি অফ ক্যামেরা ও বাবা শুরু করে দিয়েছে দেখা। কামড়ায় ওটা হাত দেখছে, কামড়ায়, ওটা শরীরে অনেক দাগ আছে। জয়েন আমি এখানে কামড়াই, মানে যখন গাড়ি চালায় মাথা গরম হয়ে গেছে, ধরো এতক্ষণ কেন বসে আছি, আমি লং ড্রাইভে নিয়ে যায় তো মাথা খারাপ হয়ে যায় আমার, তখন এখানে কামড়ে দাগ করে ফেলেছি। ও আমাকে দেখায় কেমন দাগ, এখানে কামড়ায়, তারপরে একদিন এই আঙুলটা নাড়াতে পারছে না, হয়তো ভেইনে কোথাও লেগেছে, আমি চলে যাচ্ছি, না তুমি থেকো, আমি প্যারালাইজ হয়ে গেল, তুমি থেকো বলে। না খিদে পেলো কামড়ায়, মুড অফ থাকলো কামড়ায়, ভালো লাগলো কামড়ায়, খারাপ লাগলো কামড়ায়। জানি না কামড়াতে দিলে অসুবিধা আছে। একটা ভালো ট্রিক্স নতুন শিখেছি এখন, আমাকে বলেছে এই যে তুমি আটকাও, তাই আমি জোরে কামড়াই। আমি যখন কামড়াতে যাই ও যে এরকম করে তাই আমি জোরে, আর যদি ওটা না করে ফার্স্টে অ্যালাউ করে তাহলে আস্তে কামড়াই। ওই জন্য যখন কামড়ায় বাঘের মুখে হাতটা এরকম দিয়ে দিস সোজা, এই যে কামড়া রে ভাই, তুই বাঘ, তুই আছিস, যে কোনো চাপ নেই। দেখে কত সুন্দর দেখতে, দেখো বোঝা যায় কামড়া। হ্যাঁ না আসল রূপ তুমি জানো। আর ওর খারাপ গুণ ভুলে যায় সবকিছু, বিরক্তিকর, আমার সবসময় বিরক্ত করে মারে, ভুলে যায়। ও ওই দিন ওইটা হয়েছিল, তুমি ভুলে গেলে তো, তার মানে তোমার স্পেশাল কিছুই মনে পড়ে না, তাই তো? দাঁড়াও আমার মনে পড়ে গেছে, ও হ্যাঁ তুমি ওই যে এসছিলে, তুমি এই না তুমি কেন বলেছো, তুমি ভুলে গেছো, ফোন কেটে ব্লক। রুদ্রর মূর্তিটা যখন ধারণ করে তখন আরেকটা ভালো জিনিস আছে, এই যে ব্লগটা করলাম বা কথা বলছি না, মাঝরাতে আমার বাড়ির সামনে খাবার নিয়ে আসে, একটা ব্যাগ ফেলি, ওটা দিয়ে ওঠাই, খাবার অনেক কিছু নিয়ে আসে, খাবারও আনে, অনেক কসমেটিক্স এর জিনিস এনে দেয়, মাঝরাতে আনে, আবার ব্যাগ দিয়ে তুলি, তারপরে বলে এবার শান্ত হবে, দেখছি না, ঠিক আছে। লাস্টে যখন ঠিক হয়ে যায় তখন ব্যালকনির গ্রিল গুলো দিয়ে এমনি করে পা বাড়ায়, পা হাত বাড়িয়ে বলে কোলে নাও। কি আবদার মেরু। আর রান্না জানে, রান্না পারে, ম্যাগি না রান্না পারে। আর একবার দেখিয়েও দিয়েছিলাম ডিম কারি, ভালো বানিয়েছিল, কিন্তু বানাবে না, আমি চাই না, আমি ভালোবাসি। ও ভালো শেফ, ও খুব ভালো শেফ, ও ভালো সিঙ্গার, ও ভালো ডান্সার। আর কে ডান্সার? এক্সকিউজ মি, দিদি নাম্বার 1, সেটা তুমি করোনি, তুমি আর আমি চুপচাপ দাঁড়িয়ে ছিলাম। সবই ভালো পারে, আমার কোনো টেনশন নেই, কর বিন্দাস। তুমি আবদার করে যাচ্ছ না মানুষের, হ্যাঁ চাপ তোমার বিশাল। কে চাপ? আমি চাপ নেব লাইফে ঠিক করেছিলাম, আমাকে নিতে চাই কে জানে, ওয়ান্স देयर वाज যে আমার এত বড় রিস্কটা কেন নিচ্ছে ভগবান জানে। আমাকে বলেছিল যে তোর যদি মানে রিলেশনশিপে যদি কিক না থাকে একটা, তাহলে মজা পাবি না। তো আমি ভগবানকে চেয়েছিলাম, ভগবান তুমি আমাকে চ্যালেঞ্জ দাও। ভগবান যা দিয়েছে না, বিশ্বাস করো আছলা চ্যালেঞ্জ দিয়েছে ভগবান অ্যাকচুয়ালি আমাকে। এভরি ডে ইজ এ চ্যালেঞ্জ, এভরি মোমেন্ট ইজ। আমি এখন জানি না মানে 1 ঘন্টা পরেও কতটা রেগে যেতে পারে, আর কি কারণে। রাখতে এসেছি, তুমি আমার ফটো তুলে দাওনি কেন? না ফটো তুলে দিয়েছি, ফটো তুলে দিয়েছো, অ্যাঙ্গেলটা এরকম হয়েছে কেন? রাখতে এসেছি, কালটা বেঁকিয়ে দিয়েছি বল, কালটা বেঁকিয়ে দিয়েছে, সেটাও মানে হাওয়া চালিয়ে। কাকিমা অব্দি ভয় পায়। আজকে ওর বাড়িতে আমি আই ওয়াজ ওয়েল বিফোর টাইম, মানে 1 ঘন্টা আগে এসেছি, ওই রেডি হচ্ছিল। ভগবান জানে, আমি তো আমাকে জটায় আসতে বলেছিল, তাতে 15 মিনিট পরে এসেছি, বাট ও বেরিয়েছে তার 1 ঘন্টা পরে। আমি বিন্দাস ঘরে বসলাম, লুচি খেলাম, এই খেলাম ওই খেলাম, কাকুর সঙ্গে কাকিমার সঙ্গে গল্প করে হঠাৎ বাবু রেগে গেছে। কাকিমা বলছে সায়ন্তন তুমি একটা কাজ করো, নিচে গিয়ে জুতো পরে বসে থাকো। আমি বলছি কেন? বলছে ও দাঁড়াবে না, ওয়েট করবে না, লেট হয়ে গেছে। আচ্ছা, আমি নিচে গিয়ে জুতো পরে চুপচাপ সে জুতোর জায়গায় বসে আছি, কখনো নামবে, ওকে নিয়ে আমি নামবো। একটু অত্যাচার না করলে হয় বলো? তাহলে এটাই ভালোবাসা, এটা আমার পরীক্ষা। তুমি পারবে। শেষ করবো, দর্শকদের কি বলবে বলো? দর্শকদেরকে এটাই বলবো যে আমি সত্যি ভাবিনি, এতদিন আমার ব্রেক চলছে, এতগুলো মাস, তো আমি ভাবিনি যে এখনো অবধি সবাই
এতটা ভালোবাসা দেবে আমাকে। ইভেন এখনও অবধি আমার ইনস্টাগ্রামে আমার মেনশনসে প্রচুর মেনশনস আসে আমার ফটো এডিট নিয়ে, আমার সঙ্গে আমার কো অ্যাক্টার্সের এডিট নিয়ে। তো সেগুলো আমি যতটা পারি আমি মেনশন ব্যাক করি। আমি নতুন আরেকটা কথা যে আমি ব্লগ শুরু এই কারণে করেছি বিকজ আমি ব্লগ নিয়ে খুব একটা বুঝি না, বাট আমার ফ্যান্সরা আমাকে বলছে যে দিদি তোমাকে আমরা টিভিতে দেখা নিয়ে তো সবাই বলছে, টিভিতে দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট ব্লগে তো দাও, ব্লগ তো করো। তখন শান্তনদা আমাকে বলে যে তুমি ব্লগ শুরু করো, আমি তোমায় ক্যামেরা করে দেবো কিছু। আমি তখন ওকে বলেছিলাম এটা তো আমার প্রফেশন না, আমার প্রফেশন তো আলাদা, আমার খুব গায়ে লাগছে। বলছে গায়ে লাগার কিছু নেই, এইগুলো মেমোরিজ হয়ে থাকবে, তোমায় এখান থেকে টাকা আর্ন করতে হবে সেটা কিন্তু নয়। তুমি পরে যখন আমরা বুড়ো বুড়ি হয়ে যাবো তুমি অ্যাটলিস্ট দেখতে পারবে, আর অলসো তোমার ফ্যান্সরা তোমার ফ্যামিলিরা দেখতে পারবে। আমাকে বলে, আমাকে এনকারেজ করে, তারপরে ওই ভিডিও টিডিও করে দেয় বা কিছু। তো সেইভাবে আমি ব্লগে দিচ্ছি। আর আমার এখন খুব রিকোয়েস্ট আসছে, মানে ওকে খুব পছন্দ করছে লোকে, যে খুব মজার। তো এইটা দেখে আমার খুব ভালো লাগছে যে এখনও অবধি সেই ভালোবাসাটা আমি পেয়ে যাচ্ছি। ধারাবাহিকে ফিরলে তো মুখ চেনা হয়, আরও বেশি লোকে চেনে, সেটা তো ঠিকই, কিন্তু এই যে আমার রেগুলার যে আমার ফ্যামিলি, রেগুলার যে আমার ফ্যান্সরা সবসময় আমাকে যারা ফলো করে এসেছে, এখনও ফলো করছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ। আমি উইশ করবো তোমরাও খুব ভালো আছো আর থেকো। আর পরবর্তীকালে আমি যেই স্টেপ নিই সেটাতেও তোমরা আমাকে সাপোর্ট করো। ডেফিনেটলি ফিরে আসবো, তবে কবে দেখা যাক। খুব ভালো একটা প্রজেক্ট নিয়েই আসবো যদি হয়। আর আমার লাইফের নেক্সট অধ্যায়তে আমি চাই তোমরা আমাকে আর শান্তনদাকে সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ চ্যানেলটা ফলো করার জন্য। না ভালো কাজ, ওর আপডেটস পাওয়ার জন্য চ্যানেলটা ভালো যাচ্ছে, মানে ঠিকঠাক আছে, ওর আপডেটস আসছে, লোকজন চাইছে, দেখছে। আর আমাদের অনেক কিছু প্ল্যানস হয়ে আছে, নন প্রমোশনাল, এখনো প্রমোশন বা এসব কিছু ভাবিনি, নন প্রমোশনালস অনেক কিছু হয়ে আছে। ইভেন অনেক ট্রিপসের প্ল্যান আছে যেগুলো টাইমের সাথে সাথে আসবে, যেমন গাড়ি কেনার ভিডিওটা খুব হিট হয়েছিল। তো এরকম অনেক কিছু আছে, লোকের ভালো লাগে। একটুখানি হেড না করে একটু ভালোবাসো, ভালো মানুষটা ভালো, আমাকে ভালো রেখেছে। दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे, दिल जला के मुस्कुराने की जो आदत हुई है मुझे, लग रहा है कायदे से अब मोहब्बत हुई है मुझे, अब मोहब्बत हुई है मुझे। আচ্ছা, ফর্কফুলে কি প্রথমবার? হ্যাঁ একদম, এটা ফার্স্ট টাইম। কেমন লাগলো কি বলো একটু শুনি। ভীষণ সুন্দর লেগেছে, মানে আমরা গোল্ডেন ফ্রাইজ এটা আমাদেরকে দেওয়া হয়েছে, গোল্ডেন প্রন ফ্রাইজ। তো এটা খেতেও খুব টেস্টি ছিল, আমি সত্যি মানে ভীষণই টেস্টি ছিল, মানে হ্যাঁ। আর কোল্ড কফিটাও খুব টেস্টি ছিল, লেস অয়েলি, খুব টেস্টি। তো আমি সবাইকে রেকমেন্ড করব ফর্কফুলে আসতে, বালিগঞ্জে। এটা অ্যাড্রেসটা গুগলেই পেয়ে যাবে সবাই। তো এখানে এসো, সবারই ভালো লাগবে। থ্যাংক ইউ।